নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। অবশেষে একটি বিশেষ আশা জাগানো খবর। সেটা কি? সেটা হচ্ছে এতদিন যেটা চালু ছিল যে অন্যায় আছে কিন্তু শাস্তি নেই, ব্যবস্থা নেই, এই অবস্থাটার অবশেষে বোধহয় পরিবর্তন ঘটল। কিভাবে? এসআইআর এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ, সেই বিষয়ে বিস্তারিত আসব। কিন্তু এই এসআইআর নিয়ে আমরা প্রথম থেকে যা দেখেছি সেটা কি? সেটা হচ্ছে এই রাজ্যের শাসক দলের এই এসআইআর নিয়ে আগাগোড়া বিরোধিতা। এই এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গের সাথে আরো 11টি রাজ্যে হচ্ছে। টুকরো টাকরা কিছু খবর বাদে বিরাট আকারের কোন রকম গন্ডগোল খবর পাওয়া যায়নি। এবং খুব ইম্পর্টেন্ট বিষয় এই যে এই এসআইআর চেন্নাই মানে আইএনডিএ জোটের যে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগী জোটের বা তৃণমূল কংগ্রেসের সহযোগী জোটের যে সমস্ত রাজ্যগুলোতে হচ্ছে সেগুলোতেও কিন্তু কোন রকম সমস্যার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এই রাজ্যের শাসক দল প্রথম থেকেই এসআইআর নিয়ে একদম খর্গহস্ত। হতেই দেব না এসআইআর। এই জায়গা থেকে যখন এসআইআর শুরু হলো, নির্বাচন কমিশনের কঠোর অবস্থান তখন থেকেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছিল। তৎপরবর্তীতে প্রথম ক্ষেপের যখন হিয়ারিং কমপ্লিট হলো এবং যখন দেখা গেল যে মৃত এবং অস্তিত্বহীন ভোটার এই সমস্ত বাদ পড়ে 58 লক্ষ মতো ভোটার বাদ পড়লেন, তারপরে শুরু হলো আনম্যাপড 30 লক্ষ 32 লক্ষ ভোটারের হিয়ারিং এবং তার ঠিক পরে শুরু হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং ঠিক এই জায়গা থেকে উত্তেজনার পারদ আরো মারাত্মক আকার ধারণ করল এবং শাসক দল একেবারে উঠে পড়ে লাগলো যে এই রকম লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কেসগুলো আছে সেগুলো এত মাত্রায় কেন আসছে। সেখানে বিরোধী দলের তরফ থেকেও যুক্তি ছিল যে নির্বাচন কমিশনের তো নিজস্ব কোন রকম পরিকাঠামো নেই, নির্বাচন কমিশন তো রাজ্য সরকারের পরিকাঠামো দিয়েই কাজ চালায়, রাজ্য সরকারের অফিসার, রাজ্য সরকারের এইআরও, রাজ্য সরকারের ইআরও, রাজ্য সরকারের ডিও, রাজ্য সরকারের বিএলও, সমস্ত স্টাফ তো তাদের। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সমস্ত বানান ভুল, এটা সেটা অমুক তমুক, এবং রাজ্য সরকার যেটা অভিযোগ করেছিল যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি পরিমাণে ডাকা হচ্ছে, তা সেটা ডাকলো কারা? ডাকলো তো এই স্টাফেরাই ডাকলো। সেই বিতর্ক গড়াতে গড়াতে চলে গেল কোথায়? প্রথমে নির্বাচন সিইসি, মুখ্য নির্বাচন যে আধিকারিক সারা দেশের, সেই জ্ঞানেশ কুমারের দপ্তরে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রতিনিধি দল নিয়ে বেশ কিছু তার কথা মতো কোট আনকোট ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে দিল্লি গেলেন। বঙ্গভবনে তারা থাকলেন। সেখানে দিল্লি পুলিশ কেন পাহারা দিয়েছে সেই নিয়ে বিপুল বাকবিতণ্ডা হলো, মিডিয়া কভারেজ হলো এবং তার পরবর্তীতে তিনি কি করলেন? জ্ঞানেশ কুমারের দপ্তরে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন। সেই সাক্ষাতের ভিতরে কি হয়েছে সেটা তিনি আবার বাইরে এসে তার মতো করে সাক্ষাৎকার দিয়ে তখনও দিয়েছিলেন, বলেছিলেন যে ভিতরে কি কি হয়েছে। এবং এই খুব রিসেন্টলি বহুল প্রচারিত এক সংবাদ মাধ্যম যারা দাবি করেন তারাই সবার থেকে এগিয়ে আছেন, তারা আবার নিজের থেকে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন সেটি আবার জনসমক্ষে তুলে ধরবার এক প্রয়াস চালালেন। সেটা আমরা খুব রিসেন্টলি এই টিভির পর্দায় আবার দেখতে পাচ্ছি। যাই হোক, সে তাদের সংবাদ মাধ্যম যারাই যা কিছু করুক, সেই জলটা তার পরের দিনই মানে মুখ্যমন্ত্রী গেছিলেন মুখ্য নির্বাচক আধিকারিকের দপ্তরে, তার আগেই একটি মামলা সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়ে গেছিলেন এবং যেটির হিয়ারিং হয়েছিল, যেটাতে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে সওয়াল জবাব করেছিলেন। কিন্তু সেখানেও সুপ্রিম কোর্টও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেখানে স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে ইয়েস, যদি কোন রকম টুকরো টাকরা অসঙ্গতির খবর পাই তা সেই নিয়ে হয়তো আমরা কিছু ব্যবস্থা নিতে পারি, কিন্তু এসআইআর বন্ধ হবে না। কাজেই খালি হাতে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রীকে ফিরে আসতে হয়েছিল। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটি বিষয়, ওই কোর্টে কিন্তু যে নির্বাচন কমিশনের যিনি লাইয়ার ছিলেন তিনি কিন্তু তুলে ধরেছিলেন যে ধর্মাবতার এই দৃশ্য দেখা গেছে যে একজন পিতা তার 200 জন সন্তান এবং
এসআইআর নিয়ে আমরা বিপুল বাধার সম্মুখীন হচ্ছি। রাজ্য সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো কোঅপারেশন করা তো হচ্ছেই না, উল্টে বাধা সৃষ্টি করা হচ্ছে। যেখানে তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়েছিলেন যে লিডার্স, রাজনৈতিক নেতারা, মানে সরকারের শাসক দলের নেতারা নিজেরা দাঁড়িয়ে থেকে লিড করছেন সেই সমস্ত অশান্তিগুলোকে। আমরা দেখলাম হিয়ারিং কেন্দ্রগুলোতে একের পর এক তছনছ কাণ্ড, এবং সেটা অধিকাংশতেই রাজ্য শাসক দলের তরফ থেকে লিড করে সেটা হলো মনিরুল ইসলামের মতো মানুষের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করতে বলা হওয়া সত্ত্বেও, ব্যবস্থা নেওয়ার বলার সত্ত্বেও রাজ্য সরকার নিলেন না। এবং এই অনিয়মের অভিযোগে এর আগে নির্বাচন কমিশন একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও চারজন ইআরও এবং ডাটা এন্ট্রি অপারেটর, এদের বিরুদ্ধেও রাজ্য সরকার না কোনো এফআইআর, না কোনো সাসপেনশনের কোনো ব্যবস্থাই নেয়। এবং তার সাথে বসিরহাট 2 এর ভিডিও, তাকেও যে সাসপেনশনের যে ব্যবস্থা নেওয়া, শাস্তিমূলক যে কি বলবো, দপ্তরের ভিতরে যে তাদের ব্যবস্থা নেওয়ার কথা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সেটাও রাজ্য সরকার নেয়নি। মানে নন কমপ্লায়েন্স। এই নন কমপ্লায়েন্সের জন্য গতদিন রাজ্যের মুখ্য সচিবকে মুখ্য নির্বাচন আধিকারিক তলব করেছিলেন দিল্লিতে সশরীরে হাজির হওয়ার জন্য। এবং এটা নিয়ে আমরা মানুষের ভাষায় একটা এপিসোডে বলেছিলাম, আজকের আধুনিক প্রযুক্তির যুগে যেখানে হোয়াটসঅ্যাপ কল, তারপরে আপনার আইফোনের যে সমস্ত ফেস কল, এই সমস্তগুলো যেগুলো আছে, সুযোগ সুবিধাগুলো আছে, এবং সরকারি ক্ষেত্রে একজন রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে সিদ্ধান্ত নিতে পারেন বিভিন্ন দেশের ব্যাপারে, সেখানে সশরীরে হাজির হতে বলার বিশেষ তাৎপর্য নিশ্চয়ই আছে। তার মানেই হচ্ছে নন কমপ্লায়েন্স, মানে নির্বাচন কমিশন বলছে ব্যবস্থা নিতে এবং নিচ্ছে না, রাজ্য সরকার সেটা কিচ্ছু পালন করছে না। সঙ্গে ভুরি ভুরি অভিযোগ যে ফর্ম 7 দিয়ে এন্ট্রির অভিযোগটা জানানো হয়, সেটাও তারা গ্রহণ করছে না। অসংখ্য ফর্ম 7 পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং সেই ফর্ম 7 জমা দিতে গেলে একাধিক কেন্দ্রের রাজ্য বিরোধী দল অভিযোগ করেছে তারা বাধার সম্মুখীন হচ্ছে, এবং সেটাও কিন্তু নির্বাচন কমিশনে উঠে আসলো। এবং তারপর নজিরবিহীন ভাবে এই সিদ্ধান্ত যে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল যে আর তারা হাত গুটিয়ে বসে থাকবে না, কারণ এসআইআর প্রসেস শেষ। এর মাঝখানে খুব ইন্টারেস্টিংলি যে ওই সুপ্রিম কোর্টে উঠেছিল মাইক্রো অবজারভার ইস্যু। রাজ্য সরকার বলেছিল কেন বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার নির্বাচন কমিশন নিয়ে এসেছে, এবং নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছিল ধর্মাবতার আমাদের তো দেয়নি কোনো কর্মী, এবং যা দিয়েছে তারা তাদের যে গ্রুপ বি লেভেল, এ লেভেল, বি লেভেল যে সমস্ত অফিসার দেওয়ার কথা সেগুলো তারা দেয়নি। তাদের নির্বাচনের কাজ করার যদি অভিজ্ঞতা থেকে থাকে, এসআইআর এর কাজ করবার তাদের কোনো অভিজ্ঞতাই নেই। পঞ্চায়েত সহায়ক, ইঞ্জিনিয়ার, এই ধরনের মানুষদের দিয়ে দেওয়া হয়েছে যাদের সওয়াল জবাব করে সিদ্ধান্ত বা বিচারের রায় দান করবার মতো একটি পদ, ইআরও বা এইআরও, সেই ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতাই নেই। এবং পরবর্তীতে কি হলো, সেই তালিকা 8,800 জনের যে তালিকাকে সুপ্রিম কোর্ট নিতে বলেছিল নির্বাচন কমিশনকে, কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছিল যে মশাই আপনাদের হাতে তো প্রচুর ক্ষমতা আছে, আপনারা সেগুলো বাতিলও করতে পারবেন, চেক করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, সব করতে পারবেন, যা যা করবার আপনারা করুন, ব্যবস্থা নিন। সেই ব্যবস্থা নেওয়া কিন্তু বোধহয় শুরু হয়ে গেল। কিভাবে? আসুন খবরটা দেখি। সেটি হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু নজিরবিহীন ভাবে এই এসআইআরে এই প্রথম একতরফা ভাবে না, মানে নির্বাচন কমিশনের নিজস্ব যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে 7 জন রাজ্য সরকারের 7 জন এইআরওকে সরাসরি সাসপেন্ড করে দিলেন। এবং সেই খবরটাতে কি জানা যাচ্ছে আরো, আমরা যদি খবরটায় আসি, কারা সেই সাসপেন্ড হলো দেখুন। এখানে রয়েছে আধিকারিকের নাম, এটা মানুষের ভাষার একদম তুলে দিচ্ছি আপনাদের। নাম কর্মস্থল নির্বাচনী ক্ষেত্র, সেটা কি? সত্যজিৎ দাস, জয়েন্ট ভিডিও 139 ক্যানিং পূর্ব দক্ষিণ 24 পরগনা। জেলাগুলোকেও কিন্তু আপনারা খেয়াল করুন কোথায় কোথায় সেগুলো বেশি হলো।
জয়দেব কুন্ডু FEO 139, ক্যানিং পূর্ব দক্ষিণ 24 পরগনা। ডালিয়া রায়চৌধুরী উমেন ডেভেলপমেন্ট অফিসার 16, ময়নাগুড়ি জলপাইগুড়ি। সেফাউর রহমান সহকারী কৃষি অধিকর্তা 56, শামশেরগঞ্জ মুর্শিদাবাদ। নীতিশ দাস রেভিনিউ অফিসার 55, ফারাক্কা মুর্শিদাবাদ। শেখ মুর্শিদ আলম দেবাশী ADA সুতি ব্লক 57, সুতি মুর্শিদাবাদ। দেবাশিস বিশ্বাস জয়েন্ট BDO 229, ডেবরা পশ্চিম মেদিনীপুর। কি হলো মহাশয়রা? একজন একজন ছাত্র বহু পরিশ্রম করে, একটি মানুষ বহু পরিশ্রম করে বহু IAS IPS এই ধরনের পরীক্ষা, WBCS পরীক্ষা দিয়ে, PSC পরীক্ষা দিয়ে এই ধরনের পদগুলোতে চাকরিতে আসীন হন, জীবনে প্রচুর স্বপ্ন নিয়ে। তাহলে এই ধরনের মানুষগুলোর কি এই সরকারি চাকরিতে যখন একটা FIR বা একটা সাসপেনশন হয়ে যায়, সেই সরকারি চাকরি যে কতটা রিস্ক হয়ে যায়, সার্ভিস বুকে কি দাগ পড়ে যায়, আগামী দিনে একটি চাকরির ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যায়, এটা কি এনারা জানতেন না? নাকি জানতেন? কিন্তু এই চাকরিগুলো আদপে এদের কাছে একটা শো, প্রাইমারি প্রফেশন নয়। মানে ওই চাকরিকে কাজে লাগিয়ে কি তাহলে পিছনে আরো অসংখ্য ইনকামের ব্যবস্থা জাল ছড়ানো আছে, যাতে করে এই সমস্ত হয় হোক যাক, এরকম একটা ব্যাপার। তাই এত বুক ফুলিয়ে এই ধরনের দুর্নীতিগুলো তারা করেছেন। কোন ধরনের দুর্নীতি? নির্বাচন কমিশনের অভিযোগ। সেটা কি? সেটা দেখুন। কেন এই কোপটা পড়লো নির্বাচন কমিশনের, কেন এই ব্যবস্থা নিল? সেটা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ। নির্বাচন কমিশন সূত্রে খবর, এইখানটা দেখুন, আমি এখানে মার্ক করে দিচ্ছি এই জায়গাটা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ পর্বে বেশ কিছু আধিকারিক প্যান কার্ড বা ভুয়ো স্কুল সার্টিফিকেটের মতো নথিকে বৈধ নথি হিসেবে গ্রহণ করেছিলেন, যা কমিশনের স্পষ্ট নির্দেশিকার বহির্ভূত। 7 জন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তারা উপযুক্ত নথি যাচাই না করে বহুকে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, অযোগ্য হওয়া সত্ত্বেও নাম বহাল রেখেছেন, এবং রিপ্রেজেন্টেশন, আমাদের দেশের সংবিধান মতে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950-এর 13cc ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন এই পদক্ষেপ গ্রহণ করলো। এবং এটা কিন্তু নির্বাচন কমিশন কেন করলো, এটা একটা দৃষ্টান্ত। মানে বাপু, যারা এগুলো করেছে, এই দেখো এবার কিন্তু এই ব্যবস্থা হবে। আর কিন্তু অনুরোধ উপরোধ, ওই চিঠি চালাচালি, ওই সমস্ত আর করবো না। এবার যা করার সরাসরি করবো, কারণ সুপ্রিম কোর্ট সরাসরি ওই এজলাসে নির্বাচন কমিশনকে বলেছে, আপনাদের প্রচুর ক্ষমতা দেওয়া আছে, ব্যবস্থা নিন, এসআই হবে, সুষ্ঠুভাবে যেন সেটা হয় সেটা দেখতে হবে। আর রাজ্য সরকারকে বলেছিল আইন শৃঙ্খলার বিষয়টা দেখতে, সেটা দেখেনি বলে ডিজিকে শোকজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই সব কিছু হচ্ছে, কিন্তু এই পদক্ষেপ মানে নির্বাচন কমিশন একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে এটা হলে কিন্তু যারা আগে করেছো তারাও ছাড় পাবে না, আর আগামীতে যারা করবে তারাও কিন্তু রেডি থাকো, তারাও ভেবে নিও না যে তোমরা পার পেয়ে যাবে। আগামী ভোট, সেই ভোটেও কিন্তু তোমরা ভেবো না পার পেয়ে যাবে। এটা কিন্তু একটা বিরাট বড় মাইলস্টোন ডিসিশন। এই কারণে আগামীতে ভোটে এই রাজ্যের মানুষের কনফিডেন্স বিল্ড আপের পক্ষে এইটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত হয়ে থাকলো। কারণ এই রাজ্যের মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছিল যে এরা যা খুশি তাই করবে, অথচ কারোর কোনো শাস্তি হবে না। কিন্তু নির্বাচন কমিশন এইবার চাকাটা কিন্তু ঘুরিয়ে দিল উল্টো দিকে এবং ব্যবস্থা নিয়ে শাস্তি দিয়ে দেখালো। এই কিন্তু শুরু। এবং এর সাথে দেখুন, খেয়াল করুন, এর সাথে কিন্তু আরো একটা বড় অভিযোগ হচ্ছে, সেটা হচ্ছে ফর্ম 7 নিয়েও কিন্তু নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েছেন। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে এটা কি, এইখানটা দেখুন, খেয়াল করুন এই হেডলাইনটা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা আবেদন বা আপত্তি জানানোর জন্য ব্যবহৃত হয় ফর্ম 7। বিরোধী পক্ষ বারবার অভিযোগ তুলেছিল যে সিইও দপ্তর এবং জেলা নির্বাচনী আধিকারিকদের ডিইও অফিসে হাজার হাজার ফর্ম 7 জমা পড়ে থাকলেও সেগুলোর নিষ্পত্তি করা হচ্ছে না।
এটা অনেক দিন ধরে হচ্ছে, হয় নিষ্পত্তি করা হচ্ছে না, অথবা সেগুলো নিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ হয়েছিল। সুপ্রিম কোর্টের গত 9 ফেব্রুয়ারি 2026-এর নির্দেশ এবং পূর্ববর্তী এসআইআর নির্দেশিকা মেনে কমিশন জানিয়েছে 16 ফেব্রুয়ারি, মানে এই আজকের ডেটে মধ্যে সমস্ত ঝুলে থাকা ফর্ম 7 এর নিষ্পত্তি করতে হবে, যদিও সেটা এখনো পর্যন্ত করা হয়নি। কমিশন নির্দেশে জানিয়েছে যে ইআরও এবং এইআরও দপ্তরগুলিকে অবিলম্বে এই অভিযোগগুলো খতিয়ে দেখতে হবে। কমিশনের সাব বার্তা কোনোভাবেই যোগ্য ভোটার বাদ পড়া বা অযোগ্য কোনো অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় বরদাস্ত করা হবে না। অসাধারণ অবস্থান নির্বাচন কমিশনের। সদ্য আমরা গতকাল এপিসোড করে দেখিয়েছি যে কি পরিমাণ বাংলাদেশের নির্বাচনের পর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলোতে, সেখানে সারা বাংলাদেশে হেরে গেলেও যারা প্রচন্ড বড় ভারত বিরোধী শক্তি জামাত, সেই জামাত সারা বাংলাদেশে হেরে গেলেও বিএনপি 209 থেকে 212-র মতো আসনে জিতে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে এবং বাংলাদেশে গণতন্ত্রের যে পুনঃপ্রতিষ্ঠা হতে চলেছে। যে ভারত বিরোধী শক্তি শুধু ভারত বিরোধী না, হিন্দুত্ব বিরোধী শক্তি, যেখানে তারা নিজেদের দেশের সরকারি সম্পত্তি তো নষ্ট করেইছে এবং তার সাথে একের পর এক হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এমনকি মানুষকে জ্বালিয়ে দিতেও তারা পিছপা হয়নি। তাহলে এই জামাত কিন্তু আমরা অতীতেও দেখেছি, বহুবার দেখেছি যে ইলেকশনে এই ধরনের অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ ভোটের দিন নানান ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত থাকে বলে বিরোধী দল বারবার অভিযোগ করেছে। এবং ভোটার তালিকার এসআইআরটা কত জরুরি ছিল সেটা দেখিয়ে দিচ্ছে এই পুরো সীমান্তবর্তী এলাকাগুলোতে এই জামাতের 68টা আসনে, মানে 90% আসন এই হচ্ছে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, এই প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকাতে গেজ গেজ করছে এই ধরনের অনুপ্রবেশকারী। এসআইআর কত দরকার ছিল, আর সেই আপত্তি জানানোর ফর্ম কোনটা, সেটা হচ্ছে এই ফর্ম 7। এবং এই ফর্ম 7 নিয়ে, এই এসআইআর নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। কি জানালেন সেটা এই এপিসোডের শেষে আপনারা শুনে নিন। এপিসোডগুলো ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে রাখুন, কমেন্ট করুন। এবং এই শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে থেকেও কিন্তু জানা যাচ্ছে যে এতেই শেষ না। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি বাদ পড়বে না, শুভেন্দু অধিকারী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোর্টে যেতে পারেন, যদি বাদ না পড়ে তাহলে কোর্টে তো বিজেপিও যেতে পারে, বিরোধী দলও তো যেতে পারে। তিনি ঠিক কি বললেন আপনারা চলুন তার মুখ থেকে সরাসরি শুনে নেব আমরা। নমস্কার। 5 জন ইআরওকে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে। কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এবং যে ইআরওরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ফর্ম 7 এর যে সমস্ত অভিযোগ আছে এগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলেছে কমিশন, মানে এটা নিয়ে কি হবে মনে করছে? না, তার তো পদ্ধতি আছে, আরপি অ্যাক্টে তো বলা আছে। ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবার সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন?
কোন রাজ্যে আমি অনেকবারই বলেছি ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না, সেটা এই রাজ্যে করা হয়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত। এটা কি বাদ যাবে ফর্ম 7 গুলো? না, বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। এই যে বেকার ভাতা ফর্ম বিলি বাংলা সীমান্ত বরাবর দেখলাম যে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই জামাতটা জয়লাভ করেছে।